Hello, welcome to my YouTube channel Fearless Math 2.0. আজকে পার্ট 3, পার্ট 1 আর পার্ট 2 ওখানে 20টা পর্যন্ত প্রশ্ন করানো হয়েছিল, আজ 21 থেকে করানো হবে। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে সম্পূর্ণ আমার গ্যারান্টি যে ম্যাথ সম্বন্ধে যে ভয় বা যে টেন্স কাজ করতো পরীক্ষার রুমে, সেটা আমার গ্যারান্টি সেটা ক্লিয়ার হয়ে যাবে একদম টোটালি। বেশি কিছু বলবো না, আজকের ম্যাথ শুরু করছি। বলছে এক পরীক্ষায় 30% নাম্বার, পাস মার্ক হচ্ছে 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষায় মোট কত নম্বর বা পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হয়েছিল এটা চেয়েছে। 30% 5 নম্বর, 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য সে পাস করলো। মানে সে নাম্বার পেয়েছে 85 নাম্বার, পাস মার্ক হচ্ছে 30%, 10 নাম্বার এর জন্য পাস করলো। মানে সে কি পাস মার্কের থেকে আরো বেশি 10 নাম্বার পেয়েছে। তাহলে পাস মার্ক যা ছিল তার থেকে সে আরো 10 নাম্বার বেশি পেয়েছে। আচ্ছা, তার পাস মার্ক ছিল কত? না, তার সে মার্কস পেয়েছে কত? 85, 10 নাম্বার বেশি পেয়েছে, তাহলে -10 করে দেবো। তাহলে সে পাস মার্ক কত? 75 হচ্ছে পাস মার্ক। তাহলে পাস মার্ক হচ্ছে 75, আর এখানে 75 এর মান কত দিয়েছে? 30% এ পাস মার্ক। তাহলে 30% মানেই 30 মানেই 75, কারণ পার্সেন্টেজে 30% নাম্বার পেতে হবে আর নাম্বারে 75 পেতে হবে। তাহলে 30 মানেই 75, 1 মানে 75/30 আর 100 মানে ইন্টু 100। 0 কেটে দেবো, 3 25 75, 25 10 250। তাহলে টোটাল মার্ক কত ছিল পরীক্ষায়? 250। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে দেখো, এক্সপ্রেস ট্রেনের কোশ্চেন নাম্বার 22, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে? এটাও ঠিক সে আগের প্রশ্নের মতনই, যে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরপর 2%, এত পার্সেন্ট বৃদ্ধি পেলো, বা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এত পার্সেন্ট কমে গেল। আগে যেমন নিয়মটা ছিল কি, প্রথম পার্সেন্টেজ ইন্টু সেকেন্ড পার্সেন্টেজ বাই 100। এরপর এখানে প্রশ্ন হচ্ছে যে ভালো করে দেখবে যে বৃদ্ধি পাচ্ছে কোনটার, কোনটা হ্রাস পাচ্ছে। তাহলে 20% বৃদ্ধি পাচ্ছে, সেহেতু 20। কি বলছে? 20% হ্রাস পাচ্ছে ইন্টু, তাহলে 20% বৃদ্ধি পাচ্ছে তাই 20 ইন্টু 20% হ্রাস পাচ্ছে, তাহলে -20। যেহেতু হ্রাস পাচ্ছে সেহেতু মাইনাস বাই 100। 0 কেটে গেল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 4% কমবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যেহেতু 20% বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, পরপর দুটো বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে এই নিয়ম করব যে পার্সেন্টেজ দুটো পরপর গুণ করে বাই 100 করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। 20% বাড়ছে, আগে ভালো করে লক্ষ্য করবে কোনটা বাড়ছে কোনটা কমছে। যদি দুটোই বাড়ে তাহলে কোনো সমস্যা নেই, বা যদি দুটোই কমেছে তাহলেও সমস্যা নেই, কারণ হচ্ছে একই চিহ্নেতে থাকছে। কিন্তু বৃদ্ধি পেলে আর হ্রাস পেলে তাহলে চিহ্নগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবো, তবেই অঙ্কটা সঠিক উত্তর আসবে। এই অঙ্কটা খুব ভালো করে শুনবে, কারণ 23-এর অঙ্কটা খুব যদি ভালো করে বুঝো তাহলে একদম ইজি অঙ্ক, ভালো করে শোনো। বলছে কি বলছে দেখো, বলছে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? এবার ভালো করে মন দিয়ে শোনো, যেখানে যে আছে তাতে রাখবো না। মানে যদি পরীক্ষায় যদি কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, এরপর দেখো সবেতে এখানে ফেল আছে। যদি অন্যান্য অঙ্কে যদি এখানে একটাই পাস আছে একটাই ফেল আছে, বা একটাই ফেল আছে একটাই পাসে যদি এরকম কিছু থাকে, তাহলে যে যেখানে আছে তাকে সেখানে রাখবো না, যা করব একটাতে করব। যেহেতু এই অঙ্কটা একটাতেই করে দিয়ে আছে সবকিছু, তাহলে পরে যদি এরকম থাকে আরো অঙ্ক, তাহলে যা থাকবে একটাতেই করবো। এখানে ফেল থাকলে ফেল করবো সবগুলোকে, ফেল করলে সবাইকে ফেল করাবো, আর পাস করলে সবাইকে পাস করাবো। তাহলে ফেলে আছে যেহেতু, তাহলে ফেলই করাই সবাইকে। বলছে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? এবারে ভালো করে শোনো, তাহলে ইংলিশে ফেল করেছে, ইংলিশে ফেল করেছে 40%, গণিতে ফেল করেছে, ম্যাথে ফেল করেছে 30%, টোটাল ফেল কত হচ্ছে? 70%। এরপর কি বলেছে যে উভয় বিষয়ে 15% ফেল করলো। আচ্ছা ভালো করে শোনো, এখানে ইংরেজিতে আর ইংরেজি আর ম্যাথ দুটোতেই 70% ফেল করেছে দুটো মিলে, তাহলে এখানে যে 15% উভয় বিষয়ে ফেল করেছে তারাও তো এদের মধ্যেই আছে, এদের মধ্যেই ঢুকে আছে, সেহেতু আমরা কি করবো? 15কে মাইনাস করে দেবো।
অর্থাৎ 65%, এই সরি 65% অ্যান্সার আসছে। সরি এটা 65% না, 5 থেকে 10 5, 1 আর 2, 2 5 7, তাহলে টোটাল কত আসছে 15%। এরপর যা আসবে তা 100 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 100 থেকে 55 যদি বাদ দিয়ে দিই সমান হচ্ছে 45%। তাহলে কি চেয়েছে আমাদেরকে, যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো, তাহলে 45% উভয় বিষয়ে পাস করেছে। এই অঙ্কটা আমি আবারও বলছি, ভালো করে মন দিয়ে শুনো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কি বলছে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে আর 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। এরপর ভালো করে শুনো, এখানে যা করবো তাই করবো, যদি কেউ ফেল করে তাহলে সবাইকে ফেল করাবো, আর যদি পাস করে তাহলে সবাইকে পাস করাবো। যেহেতু ফেলে আছে সেহেতু ফেল দিয়েই করবো। বলছে 40% ইংরেজিতে, 40% ইংরেজিতে, 30% ম্যাথে, 30% ম্যাথে, তাহলে 40 আর 30 30%, 70% হয়ে গেল। এবার কি বলেছে, উভয় বিষয়ে 15% ফেল করলো। এই যে উভয় বিষয়ে ফেল করলো, এরা তো এর মধ্যেই আছে, এই 15% এর মধ্যেই তো আছে, তাহলে সেহেতু তাই 15কে আমরা কি করবো, বাদ দিয়ে দেবো, তখন 55% হয়ে গেল। এরপর যা বেরোবে তা 100 থেকে সর্বদা মাইনাস করব, 100 থেকে মাইনাস করবো, তাহলে 55, তাহলে 45% হচ্ছে উভয় বিষয় পাস করলো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 24 কি বলছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 10% উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। যে যা আছে তাকে তাতেই রাখবো, ফেল করলে সবাইকে ফেল, পাস করলে সবাইকে পাস করাবো। তাহলে প্রথমে ইংরেজিতে ফেল, তাহলে ইংলিশে, সরি এটা ইংরেজিতে পাস আছে, তুমি পাস হিসেবেও করতে পারো, ফেল হিসেবেও করতে পারো। ইংরেজিতে পাস করে কত পার্সেন্ট, 60%। হিন্দিতে পাস করে, হিন্দিতে পাস করে কত পার্সেন্ট, 70%। তাহলে টোটাল পাস করছে কত, 130%। এরপর কি বলেছে না, উভয় বিষয়ে 40% পাস করে। এই যে উভয় বিষয় যে 40% পাস করে, এই উভয় বিষয়টা মানে কি, মানে হিন্দি আর ইংরেজি। অলরেডি আমার এখানে যেহেতু 130% বেরিয়েছে, এরপর এই যে 40% তারাও তো এর মধ্যেই ঢুকে আছে, তাই মাইনাস 40% করে দেবো। তাহলে কত হয়ে যাবে, তাহলে 130 থেকে 40 মাইনাস করে দেবো, তাহলে 90%। প্রথমেই বলেছিলাম যে 100 থেকে এটা বাদ দিয়ে দেবো, 100 থেকে 90 যদি বাদ দিই তাহলে 10% এর অ্যান্সার। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কতজন উভয় বিষয় ফেল করে, 10%। পরের অঙ্কটা দেখো কি বলেছে, এক শহরে জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। এর একটা খুব সুন্দর নিয়ম মনে রাখা, একদম খুব সুন্দর ইজি। যদি পরে বলে, যদি কিছু বছর পরে বলে, তাহলে 100 গুলো সবসময় কি হবে, নিচে বসবে। আর যদি আগে বলে, যদি মনে করে এটা 2 বছর পরে আছে, কিন্তু যদি বলতো 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, তাহলে 100 গুলো উপরে বসবে। পরে বললে 100 গুলো নিচে বসবে, আর যদি আগে বলে তাহলে 100 গুলো উপরে বসবে। এরপর যা বলেছে তাই করব, যা অঙ্কতে চেয়েছে তাই করব। কি বলেছে না, একটি শহরে জনসংখ্যা এত, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে কি বললাম, পরে বললে 100, পরে বললে 100 নিচে, আর আগে বললে 100 উপরে। ভালো করে মনে রাখবে কিন্তু এই কথাটা, যেহেতু 2 বছর পর বলেছে সেহেতু 100 নিচে বসবে, আর যদি এটা 2 বছর আগে বলতো তাহলে 100 গুলো উপরে বসবে। এবার আমার জনসংখ্যা কত ছিল, 1,80,000। গণিত দুটো আছে, দুটো দাঁড়িয়ে টেনে নেবে। কি বলেছে, পরে বলেছে, তাহলে পরে বলেছে মানে আমি কি বলেছিলাম যে 100 গুলো নিচে বসবে না উপরে বসবে, 100 গুলো নিচে বসবে। কত পার্সেন্ট হারে বেড়েছে, 10% হারে। তাহলে আগে 100 ছিল, এখন কত হয়ে গেছে, 10% হারে মানে 110। এ শূন্য কেটে গেল, এ শূন্যর সাথে এ শূন্য কেটে গেল, এ শূন্যর সাথে এ দুটো শূন্য কেটে গেল। 1800 আর 11 121। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 217,800। এখানে অপশনের সাথে এবার মিলিয়ে দেখবো 217,800, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবারও বলছি, যদি পরে বলে 2 বছর পরে, তাহলে যদি পরে বলে তাহলে এই যে 100 গুলো এগুলো নিচে থাকবে, আর যদি আগে বলে তাহলে 100 গুলো উপরে বসবে।
এবার কি বলেছে এই অঙ্কটা দেখো, বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে কত জনসংখ্যা ছিল। তাহলে 3 বছর আগে, একটু আগে আমি করলাম কি যে পরে বলেছিল, মানে কি করেছিলাম 100 গুলোকে নিচে বসিয়েছিলাম। এবার কি বলেছে 3 বছর আগে, তার মানে আমার 100 গুলো কোথায় যাবে, 100 গুলো উপরে বসবে। তাহলে 7 9 8 6 ইন্টু, যেহেতু 3টে বছর সেহেতু 3টে দাঁড়িয়ে টেনে নেবে, 100 গুলো উপরে বসবে, আগে বলেছিল যেহেতু। কি বলেছে 10% হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় মানে কি 110, 0 0 0, 3টে 0 কাটা গেল। এরপর ক্যালকুলেশন করব, কাটাকাটি 11 দিয়ে কাটবো, 11 সাথে 77, 2 28, 11 2 22, 66, 11 6 66, আবার 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 6 66, আবার 11 6 66, আবার 11 দিয়ে কাটবো, 11 6 66, তাহলে কি হবে 6, এখানে 3টে 0, 6000। অর্থাৎ এর 3 বছর আগে কত জনসংখ্যা ছিল না, 6000 জন জনসংখ্যা ছিল। খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় থেকে থাকে এরকম টাইপের অঙ্ক। বলছে একটি গ্রন্থাগারে, বেশিরভাগ এই টাইপটা থেকে থাকে হচ্ছে কারুকার বেতনের উপর নির্ভর করে, কারুকার কোনো এত টাকা হচ্ছে রুম ভাড়া, এত টাকা সবজি, এত টাকা রেন্ট, এই নিয়ে থাকে এরকম টাইপের অঙ্ক, কিন্তু এটা খুব একটা সুন্দর অঙ্ক। কি বলছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা এখানে 4800 হয়, 4800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত। তাহলে এখানে আমাকে উড়িয়া বইটা দেখার কোনো দরকারই নেই, আমাকে হিন্দি বইটা বার করতে হবে, ইংরেজি বইটা টোটাল সংখ্যা কত আছে আমাকে দেখার দরকার নেই। আমাকে এখানে হিন্দি বইয়ের সংখ্যা দিয়ে দিয়েছে আর হিন্দি বইয়ের পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে। যদি আমি ধরি যে মোট বইয়ের সংখ্যা হচ্ছে আমার 100টা, তাহলে এখানে 40% কি বলেছে, ইংরেজি বই, তাহলে 100 এর 40% হচ্ছে 40, তাহলে 40 বাদ চলে গেল। বাকি বইয়ের, তাহলে বাকি কত পড়ে রইলো 60টা বই আছে, এই 60টা বইয়ের মধ্যে কি বলেছে বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া, তাহলে 40%, 60-এর 40% হচ্ছে, আগেই আমি পার্সেন্টেজ বার করা শিখেছিলাম, পার্সেন্টেজ কিছু না, যদি এরকম সংখ্যার মধ্যে থাকে তাহলে তো ইজি একদম, জাস্ট গুণ করে দেবো এর সাথে এর, কারণ 0 0 কেটে যাবে, কারণ 0 0 মানে কি আমি পেছন থেকে দুটো সংখ্যা আগে যখনই দশমিক বসাবো তখন এই দুটো সংখ্যা, দুটো শূন্য আর থাকবে না। তাহলে 4 6 24, এই 24টা বই কি, এই 24টা বই হচ্ছে হিন্দি বইয়ের সংখ্যা। তাহলে এখানে তোমার বেরোচ্ছে 24টা, আর এখানে এদের ভাষায় কি, অঙ্কের ভাষায় কি বলেছে 4800টা, 4800টা, তাহলে এখানে 24 মানে হচ্ছে 48। কম্পেয়ার করতে শিখো, কম্পেয়ার করলে অঙ্ক সব থেকে ইজি। 1 মানে কত, 24, 100 মানে কত, 24 2 48, তার মানে 200, 200 সাথে 100 গুণ করলে হয়ে যাবে 20,000। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমার হিন্দি বইয়েরও, ইংলিশ বইয়েরও দেখার দরকার নেই আর উড়িয়া বইয়েরও দেখার দরকার নেই, কারণ আমার এখানে হিন্দি বই চেয়েছে আর হিন্দি বইয়ের আমাকে একটা সংখ্যা ওরা বলে দিয়েছে। তাহলে হিন্দি বইয়ের পার্সেন্টেজটা বার করে দিলি বা তোমার হিসাবে বইয়ের সংখ্যা বার করে দিলি, তুমি এটা খুব সহজেই করতে পারবে। দেখো ভালো করে বুঝো, কি বলছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলো তাই +15, 20% কমে গেল -20। এরপর এটা যেহেতু দুটো ইউনিটে আছে সেহেতু এখানে আমাকে আবার ফের ওটা সাজাতে হবে, 15% বৃদ্ধি পেয়েছে তাই +15, 20% হ্রাস পেয়েছে মানে কমে গেছে, ক্ষতি হয়েছে, 20% কমে গেল, তাই এখানে কি করেছি -20, 20 5 100, 5 3 15। এরপর এইখানটা বুঝো, এটা +15 ছিল -20 আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে -3 হয়ে গেল, কারণ +15 আর +15 -20, তাহলে -5, এখানে +3 ছিল, তাহলে +3, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে -8% ক্ষতি, মাইনাসে আসে যেহেতু তাহলে ক্ষতি, যদি প্লাসে থাকতো তাহলে এটা কি হতো, লাভ হতো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা পরীক্ষায় এতবার এসেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অ্যাসপিরিয়েন্ট এটা মুখস্থ করে রেখে দিয়েছে। কি বলেছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারে কেরোসিনের কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। ধরো মনে করো আগে 100 ছিল, এখন কি হচ্ছে 30% বেড়ে গেছে, তাহলে এখন কত হয়ে গেছে 130। এবারে খরচটাও তুমি ধরো আগে 100 টাকা ছিল, এখন 4% বেড়ে গেছে, 4% বেড়ে গেছে,
তাহলে 4% বেড়ে গেছে, তাহলে এখন কত হয়েছে 104। এরপর এদের মধ্যে ডিফারেন্স কত 26, তাহলে 130-এ 26, একে 26/130 আর 100ই কত 0 কেটে গেল, 13 2-এ 26, 2 10-এ 20%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে বুঝো, আরেকবার বলে দিচ্ছি। ধরো আগে ছিল 100 টাকা, তাহলে 30% বৃদ্ধি পেল, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পেল, তাহলে কত হয়ে গেল 130 টাকা হয়ে গেল। আর ওদের সংসারের খরচও ছিল কত 100 টাকা, 4% বেড়ে গেল, তাহলে এখন কত হয়ে গেল 104 হয়ে গেছে। এখন কত হয়ে গেছে 104, তাহলে এখানে 130 আর এখানে 4, এদের মধ্যে ডিফারেন্স কত 26 টাকা, তাহলে 13 মানেই 26, 1 মানে কত আর 100 মানে কত, তাহলে 13 2 26, 2 10 20, 20% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাও খুব ভালো করে বুঝবে। বলছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকে, মানে সঞ্চয়ের ক্ষেত্রে কত হচ্ছে 114 টাকা থাকছে। তাহলে মোট বেতন কত টাকা? ধরো বেতন ছিল 100 টাকা, 5% কর দিয়ে দিয়েছে, তাহলে কত টাকা চলে গেল 5 টাকা চলে গেল, বাকি টাকা থাকে কত পড়ে থাকে 95 টাকা। এই যে বাকি টাকা, এই বাকি টাকার কি বলেছে, বাকি টাকার 95% খরচ করে, তাহলে এর 95%, 5 5-এ 25, 9 10-এ 90, পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক বল দিয়ে দেবো বলেছিলাম, তাহলে 90 টাকা 25 পয়সা কি হচ্ছে খরচ হয়ে যাচ্ছে। কোথা থেকে খরচ হয়ে যাচ্ছে 95 টাকা থেকে 90 টাকা 25 পয়সা হচ্ছে খরচ করে, বাকি টাকা যেটা থাকে সেটা সঞ্চয় করে। তাহলে এখানে বাকি টাকা কত থাকছে 90 টাকা 25 পয়সা, 95 টাকা থেকে যদি 90 টাকা 25 পয়সা নিয়ে নেওয়া হয় তাহলে কত টাকা থাকছে 4 টাকা 75 পয়সা। তাহলে তোমার এখানে থাকছে কত 4 টাকা 75 পয়সা, কিন্তু বইয়ের হিসেবে কত 114 টাকা, তাহলে 4 টাকা 75 পয়সা মানে হচ্ছে 114, 1 মানে কত 4.75, এরপর 100 মানে কত, তাহলে গণিত 100, এখানে এই দশমিকটা উঠানোর জন্য এখানেও 100 গুণ করে দেবো, কাটাকাটি করবো 5 দিয়ে কাটবো, 5 9 45, আর থাকছে 25, 5 5-এ 25, 5 20 100, 19 5-এ 95, 19 5-এ 95, 5 20 100, 19 6 114, 19 6 114, তাহলে কত থাকছে 6 2 12, 12 2 24, অর্থাৎ 2 4 0 0 টাকা, 6 2 12, 12 2 24 আর দুটো শূন্য, তাহলে মোট বেতন তার কত টাকা ছিল 2400 টাকা তার মোট বেতন ছিল। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার অঙ্কটা বলছি, ভালো করে শুনে নিও। বলেছে কি, ধরো তার মোট বেতন ছিল 100 টাকা, জাস্ট এটা আমরা নিজেদের সুবিধার জন্য ধরলাম যে তার মোট বেতন ছিল 100 টাকা, সেখান থেকে কি বলেছে 5% কর দিতে চলে গেছে, তাহলে 100 টাকা থেকে 5 টাকা তার কর দিতে চলে গেল, বাকি টাকা কত পড়ে রইল 95 টাকা। এই 95 টাকার কি বলেছে 95% খরচ করেন, তাহলে 95 টাকা 95% হচ্ছে 90 টাকা 25 পয়সা। তাহলে এখনো বাকি ক টাকা পড়ে থাকছে 95 থেকে যদি 90 টাকা 25 পয়সা চলে যায় তাহলে বাকি থাকছে কত 4 টাকা 75 পয়সা। তোমার হিসেবে থাকছে 4 টাকা 75 পয়সা, কিন্তু বইয়ের হিসেবে কত 114 টাকা। তাহলে 4 টাকা 75 পয়সা মানেই 114 টাকা, 1 মানে কত আর 100 মানে কত, কাটাকাটি করলাম 2400 টাকা উত্তর। তাহলে তার বেতন কত টাকা ছিল, তার বেতন ছিল 2400 টাকা। আজকের অঙ্ক এই পর্যন্তই, পরবর্তী যে ভিডিও আসবে পার্ট 3-তে সেখানে এর পরের অঙ্কগুলো হবে। এই পার্ট 4-এতে যে অঙ্কগুলো মানে পার্ট 4 যে আসবে সেই পার্ট 4-এতে এরপর 31 থেকে 40 পর্যন্ত এরকম করেই কন্টিনিউ আমরা অঙ্কগুলো নিয়ে এগিয়ে যাব। যদি খুব শীঘ্রই নিজেদের মধ্যে যদি এই অঙ্কগুলো আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমার কোনো বন্ধু থেকে যার অঙ্কে নিয়ে এতটা চিন্তা বা এতটা ভয় থাকে তাহলে তাকে অতি অবশ্যই এই ভিডিও শেয়ার করো।